হাসপাতালে নার্স ইঞ্জেকশন দিতে চিৎকার করতে থাকেন শ্যামাপ্রসাদ মুখার্জি। বলেন তার গোটা শরীর জ্বলে যাচ্ছে। এরপরেই অচেতন হয়ে যান এবং তার মৃত্যু হয়। পরের দিন থেকে সেই নার্সের দেখা আর পাওয়া যায়নি। 2010 সালের 24শে এপ্রিল এক সাক্ষাৎকারে ঠিক এই কথাগুলোই বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির কন্যা সবিতা ব্যানার্জি। জেলবন্দি অসুস্থ শ্যামাপ্রসাদ মুখার্জিকে স্টেপট্রোমাইসিন ইঞ্জেকশন প্রেসক্রাইব করা হয়। ডক্টর মুখার্জি এর তীব্র প্রতিবাদ করেন। তিনি জানান তার পারিবারিক চিকিৎসক স্টেপট্রোমাইসিন নিতে বারণ করেছেন। ডাক্তার আলী মোহাম্মদ তাকে বলেন, চিন্তা করার কিছু নেই, কিচ্ছু হবে না। ওই ইঞ্জেকশন এক প্রকার জোর করে দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে। তবে কি পরিকল্পনা করেই হত্যা করা হয়েছিল জনসংঘের প্রতিষ্ঠাতাকে? এ নেই আমাদের প্রতিবেদন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আর আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। সেই সঙ্গে কমেন্ট করে জানান নিজেদের মতামত। নমস্কার, আমি শুভ্র চট্টোপাধ্যায়, আর আপনারা দেখছেন মাধ্যম। 1953 সালের 23শে জুন দেশের অন্যতম বিশিষ্ট নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জেলবন্দি অবস্থায় জম্মু কাশ্মীরে মৃত্যু হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন দেশের বিশিষ্ট বিরোধী নেতা এবং নেহেরু ও তার তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রবল সমালোচক। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যা পরবর্তীকালে হয়ে ওঠে বিজেপি। তিনি ছিলেন হিন্দু জাতীয়তাবাদের এক দৃঢ় প্রবক্তা এবং সেই কারণেই তিনি নেহেরুর মতো নেতাদের চক্ষুশূল হয়ে ওঠেন। 1953 সালের 8ই মে সকাল 6:30টায় শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার অনুগামীরা দিল্লি রেলওয়ে স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হন। তার সঙ্গে ছিলেন গুরুদত্ত বৈদ্য, অটল বিহারী বাজপেয়ী, টেকচাঁদ, বলরাজ মাধব এবং কয়েকজন সাংবাদিক। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিদ্ধান্ত নিয়েছিলেন 1953 সালে কাশ্মীর যাবেন অনশন আন্দোলন শুরু করতে, প্রতিবাদ জানাতে সেই আইনের বিরুদ্ধে যা ভারতের নাগরিকদের জম্মু কাশ্মীরে স্থায়ীভাবে বসবাসে বাধা দিত। জওহরলাল নেহেরু প্রদত্ত বিশেষ মর্যাদার কারণে ভারতের রাষ্ট্রপতিও কাশ্মীরে প্রবেশ করতে পারতেন না কাশ্মীরের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া। এ প্রসঙ্গে বলে রাখা দরকার, কাশ্মীরের সরকারের প্রধানকে সেই আমলে বলা হতো প্রধানমন্ত্রী, অর্থাৎ একটা সমান্তরাল দেশ। ভারতের নাগরিকদের নিজেদের দেশেই কাশ্মীরে ঢোকার জন্য একটা বাধ্যতামূলক পারমিট কার্ড নিতে হতো। এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি 1953 সালে কাশ্মীরে গিয়ে অনশন করার সিদ্ধান্ত নেন এবং দাবি তোলেন এই বৈষম্যমূলক আইনের বাতিলের, যা ভারতীয় নাগরিকদের নিজেদের দেশের একটা রাজ্যে বসবাসের অধিকার থেকে বঞ্চিত করেছিল। তিনি ঘোষণা করেছিলেন যে তিনি নাগরিক অবাধ্যতা আন্দোলন করবেন এবং পারমিট ছাড়া কাশ্মীরে প্রবেশ করবেন, সরাসরি কংগ্রেস সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে। তিনি প্রতিবাদ শুরু করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে, যেখানে কাশ্মীরকে দেওয়া হয়েছিল বিশেষ মর্যাদা, নিজস্ব পতাকা এবং নিজস্ব প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, এক দেশে দুই বিধান, দুই প্রধানমন্ত্রী এবং দুই নিশান চলবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু কাশ্মীরে প্রবেশ করলে শেখ আবদুল্লাহ নেতৃত্বাধীন সরকার তাকে কোনো ওয়ারেন্ট ছাড়াই 11ই মে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাকে একটি জরাজীর্ণ ঘরে আটকে রাখে। তাকে নিশাদবাগের কাছাকাছি এক পুরনো বাংলোতে আটক করে রাখা হয়, যা ছিল এক প্রকার উপজেল। শহর শ্রীনগর থেকে বহু দূরে প্রায় জনমানব শূন্য অঞ্চলে ডাল লেকের পাশে পাহাড়ের ঢালে শ্যামাপ্রসাদ মুখার্জি দীর্ঘদিন ধরেই ফুসফুস ও হৃদরোগজনিত নানা সমস্যায় ভুগছিলেন। ওই গুরুতর শারীরিক অবস্থার পরেও শেখ আবদুল্লাহ সরকার তাকে এক অপরাধীর মতো আচরণ করে এবং তাকে শহর থেকে অনেক দূরের একটা পুরনো গেস্ট হাউসে বন্দি করে রাখে। অদ্ভুতভাবে তাকে এমন একটা জায়গাতে রাখা হয়েছিল যেখানে কারো পৌঁছানো সম্ভব ছিল না। যে কটেজে তাকে বন্দি রাখা হয় সেখানে পৌঁছতে খাড়া সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হতো। এমন একজন মানুষকে যার পায়ে গুরুতর আঘাত ছিল, তাকে সেখানে কেন রাখা হয়েছিল সেটাও আজও এক গভীর প্রশ্ন। 1953 সালের 11ই মে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বেআইনিভাবে গ্রেফতারের এক মাস পরে 1953 সালের 23শে জুন শ্রীনগরের একটা জেলে বন্দি অবস্থায় রহস্যজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গ্রেফতারের সংবাদ দেশজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে। বিক্ষোভ সভা এবং ধর্মঘট অনুষ্ঠিত হয় দিল্লি ও অন্যান্য স্থানে। আন্দোলনকারীরা পারমিট ছাড়া জম্মুর দিকে এগোতে শুরু করেন এবং গ্রেফতার হন। কিন্তু না তো আবদুল্লাহ না নেহেরু এতে প্রভাবিত হন। যেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শেষ করাটাই ছিল তাদের একমাত্র উদ্দেশ্য। বন্দিশালার সেই কটেজে একটা প্রধান কক্ষ ছিল প্রায় 10 ফুট বাই 11 ফুট, যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি থাকতেন। দুটো ছোট পাশের কক্ষে থাকতেন তার সহবন্দী গুরু দত্ত বৈদ্য এবং টেকচাঁদ। চতুর্থ বিছানার জন্য কোনো স্থান ছিল না। সেই জায়গাটি ছিল শহর থেকে প্রায় 8 মাইল দূরে। চিকিৎসার কোনো সুবিধাই সেখানে ছিল না। 19শে জুন পণ্ডিত প্রেমনাথ ডোগরাকে আনা হলে তাকে থাকার জন্য বাইরে একটা তাঁবু পাতা হয়েছিল। বলরাজ মাধব লিখেছেন, অনেক চিঠি এবং বার্তা সেন্সর করা হয়েছিল। আসলে আবদুল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তার বিশেষ অনুমতি ছাড়া কোনো সুবিধা দেওয়া যাবে না। তার বন্ধু এবং আত্মীয়রা জেলে সাক্ষাৎকার করতে পারতেন না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বড় ছেলে অনুতোষ পারমিটের জন্য আবেদন করেছিলেন, কিন্তু তা অস্বীকৃত হয়। পরে তার কন্যা সবিতা এবং তার জামাই নিশীথ তাকে দেখতে গিয়েছিলেন, কিন্তু নিরাপত্তার জন্য পর্যটকের ছদ্মবেশ ধরতে হয়েছিল তাদের। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সে সময় ডায়েরি লিখতেন এবং তিনি তার জীবন কথা লিখতে শুরু করেছিলেন। এই নথি ছিল তার জীবনের চিন্তার ও মতাদর্শের সবচেয়ে প্রামাণিক উৎস। কিন্তু তার মৃত্যুর পর কাশ্মীর সরকার এই নথি আটকে রেখেছিল এবং আজও তা ফেরত দেয়নি। 23 জুন তার পায়ের ব্যথা আরও বেড়ে যায়। 6 জুন তারা দেবীকে লেখা চিঠিতে তিনি লিখেছেন, সাধারণভাবে আমি ভালো আছি, কিন্তু ডান পায়ের ব্যথা আবার বাড়ছে গত 2 দিনে। কিছুদিন ধরেই সন্ধ্যায় জ্বর রয়েছে, চোখ ও মুখ জ্বালাবোধ হচ্ছে। আমি ওষুধ নিচ্ছি, শুধু সেদ্ধ শাক সবজি খাচ্ছি, মাছ নেই। ডাক্তার বলেছেন পা মাটিতে রাখবেন না যাতে বিশ্রাম পায়। ফলশ্রুতিতে কোনো ব্যায়াম হচ্ছে না, তাই সমস্ত ক্ষুধা হারাচ্ছি। সকাল 5:30টায় উঠে বাগানে গিয়ে চণ্ডী স্তোত্র পাঠ করি। পুরো দিন ভারাক্রান্ত মনে হয়। যা করি তা হলো ভগবদ্গীতা পাঠ ও লেখা। 12 জুন কলকাতায় পৌঁছানো চিঠি অনুযায়ী তার ভাই জাস্টিস রমাপ্রসাদ ডক্টর বিসি রায়কে অবহিত করেন শ্যামাপ্রসাদ মুখার্জির অসুস্থতার বিষয়ে এবং কাশ্মীর সরকারের সাথে যোগাযোগ করতে বলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পায়ের সমস্যা ছিল দীর্ঘদিনের, কিন্তু এর সাথে আগে কখনো জ্বর ছিল না। খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং অবসাদের কারণে তিনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিলেন। 20 জুন রাতের দিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বুক ও পিঠে ব্যথা ও জ্বর বাড়তে থাকে এবং সকাল 11:30টায় ডাক্তার আলী মোহাম্মদ এবং অমরনাথ রায়না সেখানে পৌঁছান। ডক্টর আলী মোহাম্মদ ড্রাই প্লুরেসি নির্ণয় করেন এবং স্টেপট্রোমাইসিন ইঞ্জেকশন প্রেসক্রাইব করেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিবাদ করেন যে তার পারিবারিক চিকিৎসক বলেছেন যে তার স্টেপট্রোমাইসিন নেওয়া উচিত নয়, কারণ এটা তার উপযুক্ত নয়। উত্তরে ডক্টর মোহাম্মদ বলেন, এটা অনেক দিন আগের পরামর্শ ছিল, তবে নতুন তথ্য এসেছে, চিন্তা করার কিছু নেই। প্রায় 3.5 স্টেপট্রোমাইসিন ইঞ্জেকশন দেওয়া হয়। অতিরিক্তভাবে তাকে কিছু পাউডার দেওয়া হয়, সম্ভবত ব্যথানাশক, যা ডক্টর মোহাম্মদ বলেছিলেন দিনে 2 বার নিতে, বা ব্যথা বেশি হলে 6 বার পর্যন্ত নেওয়া যাবে। গুরু দত্ত বৈদ্যর বিবৃতি অনুযায়ী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জেলের সুপারিনটেন্ডেন্টকে অনুরোধ করেন যে তার অসুস্থতার খবর পরিবারকে জানানো হোক, কিন্তু কোনো তথ্যই পাঠানো হয়নি। কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। সরকারি বিবৃতি আসে কেবলমাত্র মৃত্যুর পরে। 21 জুন জেল ডাক্তার ছাড়া অন্য কেউ তাকে দেখেননি, এমনকি ডক্টর মোহাম্মদও নন। জেল ডাক্তার আরেকটি স্টেপট্রোমাইসিন ইঞ্জেকশন দেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জ্বর বেড়ে যায় এবং ব্যথা বাড়তে থাকে। 22 জুন ভোর 4:45-এ এক সহকর্মী গুরুদত্ত বৈদ্যকে জাগিয়ে বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার সঙ্গে দেখা করতে চাইছেন। শ্রী বৈদ্য ছুটে গিয়ে দেখেন শ্যামাপ্রসাদ মুখার্জির গায়ে প্রচুর ঘাম, পালস দুর্বল। তিনি গরম এলাচ, চা ও লবঙ্গ পান করান। ডক্টর মুখার্জি বলেন তিনি ঘুম থেকে উঠে হঠাৎই বুকে তীব্র ব্যথা এবং মাথা ঘোরা অনুভব করছেন, মনে হচ্ছিল চেতনা হারাবেন। তার মনে হয়েছিল কাউকে বিরক্ত করা উচিত নয়, কিন্তু অবশেষে বৈদ্যকে জাগাতে তিনি বাধ্য হন। সম্ভাব্যভাবে এটা ছিল হার্ট অ্যাটাক, সম্ভবত 1945 সালের ব্যারাকপুরের হার্ট অ্যাটাকের পরে দ্বিতীয় বা তৃতীয়।
ভোর 5:15-তে জেল সুপারিনটেন্ডেন্টকে অবগত করানো হয় যে ডক্টর মুখার্জিকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন। ডক্টর আলী মোহাম্মদ 7:30টায় পৌঁছে বলেন তাকে অবিলম্বে নার্সিংহোমে নেওয়া উচিত। বেলা 11:30টায় জেল সুপারিনটেন্ডেন্ট ট্যাক্সি নিয়ে পৌঁছান। না, কোনো অ্যাম্বুলেন্স ছিল না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নার্সিংহোমে নয় বরং রাজ্য হাসপাতালের গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়, প্রায় 10 মাইল দূরে তার ওই কটেজ থেকে। তাকে প্রথম তলায় রাখা হয় এবং সেখানে ডক্টর জগন্নাথ জুটসি তাকে দেখছিলেন। হাসপাতালে কি ঘটেছিল তা এখনও রহস্যময়। ব্যারিস্টার ত্রিবেদী তাকে বিকাল 5:30টায় দেখেন। এই ত্রিবেদী কোনো ডাক্তার ছিলেন না, তিনি এই মামলার বিষয়ে কথা বলবার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে গিয়েছিলেন। ত্রিবেদী 7:15 পর্যন্ত থাকেন। হাসপাতালের একটি নার্স দায়িত্বে ছিল, বাইরে পুলিশ। ত্রিবেদী 23 জুন সকাল 8টায় দেখা করার অনুমতি চান। ডাক্তার বলেন 9টায় এক্স-রে, তাই 8টায় আসুন। এটাই শেষবার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ত্রিবেদী দেখেছেন জীবিত অবস্থায়। 23 জুন ভোর রাতে পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবস্থা খারাপ। পণ্ডিত প্রেমনাথ ডোগরা এবং 2 সহ আটক গুরুদত্ত বৈদ্য এবং টেকচাঁদও প্রস্তুত হন। ভোর 4টের দিকে তারা পৌঁছান এবং তাদের জানানো হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রাত 3:40-এ প্রাণত্যাগ করেছেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মু যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন সুচেতা কৃপালিনী তাকে দেখতে এসেছিলেন। সুচেতা কৃপালিনী ছিলেন বাঙালি, যিনি আচার্য জে.বি. কৃপালিনীর স্ত্রী এবং গান্ধীর সঙ্গে নোয়াখালী সফরে গিয়েছিলেন 1946 সালে। বলরাজ মাধব বলেছেন তিনি শুনেছেন সুচেতা কৃপালিনী তাকে বলেছিলেন, তুমি যাবে না, নেহেরু নিরাপদে তোমাকে ফিরতে দেবে না। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর উত্তরে বলেছিলেন, আমার নেহেরুর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, আমি একটা উদ্দেশ্যে কাজ করছি, কেন তিনি আমার ক্ষতি করবেন? সুচেতা কৃপালিনী তাকে আরও বলেন, তুমি নেহেরুকে জানো না, আমি জানি, তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে তোমাকে অপসারণ করবেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কন্যা সবিতা ব্যানার্জি 24 এপ্রিল 2010 সালে পুনেতে নিজের ফ্ল্যাটে একটি সাক্ষাৎকার দেন। তিনি তখন প্রায় 84 বছর বয়সী বিধবা, কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং একা থাকতেন। তার কথায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে হাসপাতালে নেওয়ার পর গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে রাখা হয়। তিনি শুয়েছিলেন। ডাক্তার চলে গেলে নার্স ইঞ্জেকশন প্রয়োগ করেন। এরপরেই ডক্টর মুখার্জি চিৎকার করতে শুরু করেন, জ্বলে গেল জ্বলে গেল এই বলতে থাকেন। তারপর তিনি অচেতন হয়ে যান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরের দিন সবিতা এবং তার স্বামী নিশীথ গিয়ে দেখেন সেই নার্স এবং তার মা উভয়ই চলে গেছেন, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। এভাবেই মাত্র 52 বছর বয়সে সেই মহান ব্যক্তির জীবন সমাপ্ত হলো, যিনি দেশকে অনেক দুর্যোগ থেকে রক্ষা করতে পারতেন। তার মৃত্যুর পর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, যিনি একসময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সহকারী ছিলেন, তিনি অভিযোগ করেন যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং নেহেরু সরকার এবং কাশ্মীর সরকারের ষড়যন্ত্রে একটা পরিকল্পিত হত্যা। 2004 সালে বাজপেয়ী বলেন, ডক্টর মুখার্জির মৃত্যু দিল্লি ও কাশ্মীর সরকারের মধ্যে সাজানো একটা বড় ষড়যন্ত্রের অংশ ছিল। তার আত্মত্যাগেই কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত থাকার পথ তৈরি হয়েছিল। বাজপেয়ী আরও বলেন, যখন মুখার্জি পারমিট নিয়ম ভঙ্গ করে কাশ্মীরে ঢোকার সিদ্ধান্ত নেন, তারা ভেবেছিলেন পাঞ্জাব সরকারই তাকে থামাবে, কিন্তু তা হয়নি। পরে তারা জানতে পারেন নেহেরু সরকার ও শেখ আবদুল্লাহ সরকারের মধ্যে একটি চুক্তি হয়, যাতে বলা হয় ডক্টর মুখার্জি কাশ্মীরে ঢুকতে পারবেন কিন্তু বেরোতে পারবেন না। নেহেরু সরকার ভয়ে ছিল যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে ঢুকতে না দেওয়া হয় তাহলে কাশ্মীরের ভারতের সঙ্গে সংযুক্তি নিয়ে প্রশ্ন উঠবে, তাই তাকে ঢুকতে দেওয়া হয় কিন্তু আর ফিরতে দেওয়া হয়নি। এটাই অটল বিহারী বাজপেয়ীর দাবি ছিল। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর সরকার কোনো রকমের পোস্টমর্টেম করেনি, যা আইন বিরুদ্ধ ছিল। নেহেরুর অনুপস্থিতিতে দায়িত্বে থাকা মৌলানা আজাদ এমনকি তার দেহটি দিল্লিতে আনতেও দেননি, সরাসরি কলকাতায় পাঠানো হয়। ডক্টর মুখার্জির আকস্মিক মৃত্যুতে সারা দেশে প্রবল সন্দেহের ঝড় ওঠে। তার মা যোগমায়া দেবী নেহেরুকে পুত্রের মৃত্যুর তদন্ত করতে অনুরোধ করেন, কিন্তু নেহেরু জানান তিনি শেখ আবদুল্লাহ সরকারের মতামতে সন্তুষ্ট এবং এর মধ্যে কোনো রহস্য নেই। 2019 সালে দ্য প্রিন্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের তৎকালীন ডিরেক্টর অনির্বাণ গাঙ্গুলি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করা হয়েছিল। সেই সময়ের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন জম্মু ও কাশ্মীরের
মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লার যোগ সাজসে। তিনি আরও বলেন, এটা এমন একটা বিষয় যা কখনো ভোলা সম্ভব নয়। জানা যায় সে সময় জওহরলাল নেহেরু কাশ্মীরে 1 সপ্তাহ ছিলেন, কিন্তু গৃহবন্দী অবস্থায় থাকা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে তিনি একবারও দেখা করতে যাননি। পরিস্থিতি এমন ছিল যে তার মৃতদেহ পর্যন্ত দিল্লিতে আনা হয়নি, যাতে দলের কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে না পারেন এবং তিনি যে মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া পাওয়ার যোগ্য ছিলেন, প্রাক্তন মন্ত্রিসভার সদস্য হিসেবে, একটা জাতীয় দলের প্রধান হিসেবে, সেটাও তাকে দেওয়া হয়নি। শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা যায়। শুধু তাই নয়, তিনি তার চিকিৎসকও ছিলেন। সেই সময় বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য একটা তদন্ত কমিটি গঠনের প্রস্তাব আনেন বিধায়ক জ্ঞানেন্দ্র কুমার চৌধুরী। ওই প্রস্তাবে বলা হয়, সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হোক এবং জম্মু কাশ্মীর সরকার এই তদন্তে সহযোগিতা করুক। সেই সময় পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। সবাই আশা করেছিল যে এই তদন্ত কমিটির প্রস্তাব পশ্চিমবঙ্গ বিধানসভায় পাস করবে কংগ্রেস সরকার, কিন্তু শঙ্কর প্রসাদ মিত্র নামের এক বিধায়ক, যিনি কংগ্রেসের সদস্য ছিলেন, তিনি বলেন যে জম্মু কাশ্মীরে 370 ধারা প্রযোজ্য রয়েছে, আমরা কিভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্যের তদন্তের জন্য প্রস্তাব আনতে পারি। এরপরেই সেই প্রস্তাব বাতিল হয়ে যায় এবং বিধানসভায় পাশ করানো হয়নি। তবে কি কংগ্রেস সরকারও জানতো দিল্লির মতো পশ্চিমবঙ্গেও যদি তদন্ত কমিটি গঠিত হয় তাহলে আসল সত্য সামনে এসে যাবে? সব শেষে বলতে হয়, বৃথা যায়নি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই আত্মবলিদান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই স্বপ্ন পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। 2019 সালের 5ই আগস্ট বাতিল করা হয় সংবিধানের সেই 370 ধারা। এখন যে কেউ স্বাধীনভাবে জম্মু কাশ্মীরে ভ্রমণ এবং বসবাস করতে পারেন, যা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন। 23শে জুন শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস। তার চরণে আমরা মাধ্যমের তরফ থেকে শ্রদ্ধা জানাচ্ছি। আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।